এই ডকুমেন্টগুলি তো আর্মি হেডকোয়ার্টার আছে। একদম যদি ইংরেজি লেখাপড়া করতে না জানো, ঢাকা ইউনিভার্সিটির ইংলিশে প্রফেসরকে নিয়ে যাও এগুলি পড়ার জন্য। আর যদি ওখানে অসুবিধা হয় আমার ঘরে আসো, অরিজিনাল এসিআর তো আমি রেখে দিছি। আমি তো ওই রকম বোকার লোক না। আমি যখন চাকরি ছেড়েছি অরিজিনাল এসিআরগুলি আমি সাথে নিয়ে আসছি। আমার ঘরে আসো, বিনা পয়সায় দেখাই দেব। আমির সাহেব একদিন বলেছিলেন যে উই রিভোল্ট, কর্নেল ওলি বলেছিল, এটা নিয়ে অনেকের গায়ে জ্বলন ধরেছিল। উনি কেন বলেছেন? জিয়াউর রহমান নিজেই লিখেছেন এসিআরে অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্ট, দিস অফিসার প্লেড দ্য মেইন রোল which enabled 8 Bengal, East Bengal regiment to revolt on the crucial night of 25-26 March. এই অফিসারই 1971 সালের 25-26 মার্চ রাত্রে বিদ্রোহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি বিদ্রোহ না করলে তখন কিন্তু বিদ্রোহ হতো না। উনি ছিলেনই না, উনি অনুপস্থিত ছিলেন। উনি চট্টগ্রাম বন্দরের দিকে যাচ্ছিলেন। ওনাকে যদি ফিরে না আনতাম, কয়েক মিনিট পর উনাকে মেরে কর্ণফুলিতে ফেলাই দিত। এছাড়াও পরের বছর 73 ইংরেজিতে তৎকালীন মেজর শওকত, ব্রিগেডিয়ার শওকত হিসেবে চট্টগ্রাম ব্রিগেডের কমান্ডার ছিল। উনি আমাদের তৃতীয় সিনিয়র লোক ছিল যুদ্ধের সময়। উনি কি লিখেছেন? দিস অফিসার অন হিজ ওন ইনিশিয়েটিভ আস্কড জিয়াউর রহমান টু ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। এই অফিসারে জিয়াউর রহমানকে বলছে স্বাধীনতা ঘোষণা করার জন্য। তো তোমাদের গাত্রদাহ কেন হচ্ছে? এই ডকুমেন্টগুলি তো আর্মি হেডকোয়ার্টার আছে। একদম যদি ইংরেজি লেখাপড়া করতে না জানো, ঢাকা ইউনিভার্সিটির ইংলিশে প্রফেসরকে নিয়ে যাও এগুলি পড়ার জন্য। অসুবিধাটা কোথায়? আর যদি ওখানে অসুবিধা হয় আমার ঘরে আসো, অরিজিনাল এসিআর তো আমি রেখে দিছি। আমি তো ওই রকম বোকার লোক না। আমি যখন চাকরি ছেড়েছি অরিজিনাল এসিআরগুলি আমি সাথে নিয়ে আসছি। আমার ঘরে আসো, বিনা পয়সায় দেখাই দেব। সুতরাং আমিরকে টিটকারি না মেরে এটা গ্রহণ করো। সত্যকে গ্রহণ করা একজন মানুষের কাজ। এটা অস্বীকার করে বেশি দিন টিকতে পারবে না। সত্যিকার অর্থে এই পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য যে লোকটা প্রথমে চিন্তা করেছিল তিনি হলেন লেফটেন্যান্ট কর্নেল এম.আর. চৌধুরী, মুজিবুর রহমান চৌধুরী। ওনার আমি খুব একজন ঘনিষ্ঠ লোক ছিলাম। উনি ছিলেন 4 বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক। বদলি হয়ে আসেন চট্টগ্রামে, চিফ ইন্সট্রাক্টর ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টার। আমাকে বলা হতো ব্লু হোয়াইট বয় অফ এম.আর. চৌধুরী। উনি আমাকে ডাকে চট্টগ্রাম সেনানিবাসে নিয়ে গেলেন। আমি ছিলাম 16 শহরে। উনি বললেন যে আমাদের কোনো ভূমিকার প্রয়োজন ছিল না। উনি সরাসরি প্রস্তাব দিলেন বাংলাদেশের এই অবস্থাতে কি করা দরকার। আমি স্যার বিদ্রোহ করতে হবে, দেশ স্বাধীন করতে হবে। বলছে এগ্রিড, তুমি তোমার প্রস্তুতি গ্রহণ করো, আমি আমার প্রস্তুতি গ্রহণ করি। কয়েকদিন পরে জিয়াউর রহমান সাহেব উনার বাসায় আমাকে ডেকে পাঠালেন। প্রথম দিন আমি ওনার সাথে কথা বললাম না, কারণ উনিও ছিলেন আইএসআইয়ের একজন কর্মকর্তা, আমিও ছিলাম। সুতরাং তাকে আমি আগের থেকে জানি না, চিনি না, কোথায় কথা বলে কি বিপদে পড়ি। প্রথম দিন আমি ওনার কথাগুলি শুনে চলে আসলাম। কয়েকদিন পর উনি আমাকে আবার ডাকলেন, আবার ডেকে জিজ্ঞাসা করলেন আমি বললাম এত ভূমিকা রাখেন কেন, আসলে কি করতে চান সেটাই বলেন। বলছে কি করণীয়? আমি বলছি আপনি বলেন কি করণীয়। বলছে একটা কিছু তো করতে হয়। আমিও বুঝি একটা কিছু করতে হয়, কিন্তু সে একটা কিছু কি? বলছে বিদ্রোহ করলে কিরকম হয়? আমি বলছি খুব ভালো হয়। বলছে তাহলে তোমার প্রয়োজন, তুমি ছাড়া তো 8ম বেঙ্গল রেজিমেন্টে সোলজাররা কারো কথা শুনবে না। তা বলছে আমি ঠিক করে নেব। তাহলে আমরা 3 জন হলাম, বাকিরা জানে আংশিক। কেউ জানে 2 আনা, কেউ জানে 1 আনা, কেউ জানে 1 পয়সা, কেউ জানে 3 আনা। পুরো গল্পটা আমি আর জিয়াউর রহমান সাহেব ছাড়া কেউ জানে না। কারণ এম.আর. চৌধুরী সাহেবকে 25 রাতে 10টার দিকে উনাকে 20 বেলুচ রেজিমেন্ট গাড়ির পিছনে রশি দিয়ে বন্ধ করে হেসরাইয়ে তাকে করা হয়। জিয়াউর রহমানকে হত্যা করতে 5 মিনিট পরে আমি যদি ফিরে না আনতাম। এটা আমি ফিরে আনি না, এটা আল্লাহর হুকুম। আমি মালিকের হুকুমটা পালন করেছি মাত্র। আমি বাংলাদেশ সেনাবাহিনীর 1st ব্রিগেড মেজর। কত বড় অন্যায় আর্মিতে হয় সেটা এখন বুঝেন, বুঝানোর জন্য। জিয়াউর রহমান প্রথম ঘোষণা দিলেন, আই ডিক্লেয়ার মাইসেলফ অ্যাজ এ প্রভিশনাল হেড অফ দ্য স্টেট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। 27 তারিখ সন্ধ্যায়
কালুঘাট এটা ট্রান্সমিটিং স্টেশন ছিল না, ব্রডকাস্টিং স্টেশন ছিল না, ট্রান্সমিটিং ছিল। ওটাকে আমরা রূপান্তর করে ব্রডকাস্টিং স্টেশনে আনলাম। ওটার থেকে তিনি ব্রডকাস্ট করলেন, আমি পাশে বসা ছিলাম। 30 তারিখে উনি আরেকটা ভিন্ন কারণে, যেটা কখনো বলা যাবে না, এটা হলো গোপনীয়তা আমার এবং উনার মধ্যে। তাহলে তিনি যখন রাষ্ট্রপতি ছিলেন তাহলে যে একটা মন্ত্রিসভা হয়েছিল, নাকি হয় নাই? আমি সেই মন্ত্রিসভার স্বরাষ্ট্রমন্ত্রী ছিলাম। মেজর মীর শওকত আলী ছিল পররাষ্ট্রমন্ত্রী। বাকি মন্ত্রিসভা আমরা পূরণ করি নাই, কারণ সবার সাথে দেখা হওয়ার পরে করব। দ্বিতীয় অ্যানাউন্সমেন্ট আমাদের যখন কাজ হয় নাই, যে কোনো প্রকারে হোক, 30 তারিখে উনি বলে দিলেন, আই ডিক্লেয়ার মাই সেলফ অ্যাজ কমান্ডার ইন চিফ অফ লিবারেশন ফোর্সেস। এই জিনিসটা খালেদ মোশাররফ এবং শফিউল্লাহ সাহেব মেনে নিতে পারে নাই। শফিউল্লাহ সাহেব একই কোর্সে জিয়া সাহেবের, কিন্তু জিয়া সাহেব সিনিয়র ছিল, কিন্তু তারা মেনে নিতে পারে নাই। তারা জিয়াউর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করলো। ষড়যন্ত্র করে সাপ্লাই কোরের পৃথিবীতে কোনোখানে আর্মি চিফ হয় না, সেনাবাহিনী প্রধান হয় না, প্রধান সেনাপতি হয় না, কিন্তু ওসমানী সাহেব একজন পলিটিশিয়ানকে নিয়ে প্রধান সেনাপতি বানাই দিল, সাপ্লাই কোরের লোক। কেন বানাই দিল? জিয়াউর রহমানকে দমন করার জন্য। এবং শুধু দমন করলো না, 3টা ফোর্স খাড়া করলো, কে ফোর্স, জেড ফোর্স, এস ফোর্স। এটা করার পরে খালেদ মোশাররফ নিজের জায়গায় রইল, শফিউল্লাহ নিজের জায়গায় রইল, জিয়াউর রহমানকে দেওয়া হলো মেঘালয় তুরা নামক স্থানে, গভীর জঙ্গলের মধ্যে। এখন যেন উনি আর বাংলাদেশে ফিরে আসতে না পারেন। উনার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে। থাকার তো কথা 1 নম্বর সেক্টরে। যা হোক, এই সিদ্ধান্ত যখন হয়, উনি আমার সাথে দেখা করতে আসেন ছাগল নাইয়ের উল্টা দিকে শ্রীনগর বিউপিতে। উনি আমার সাথে দেখা করতে আসলেন যে বিদায় নিতে আসছি, অনেক দিন একসাথে কাজ করেছি, আগামী দিনেও হয়তো সুযোগ হলে একসাথে কাজ করব। এই বিদায় নেওয়ার সময় আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, আপনি কি চান, আমার কাছ থেকে কি আশা করেন? উনি বললেন, তোমার কাছ থেকে আশা করি তুমি যদি এই যুদ্ধের সময় আমার সাথে থাকতে, এর থেকে বেশি বড় পাওনা আমার কাছে আর কিছু ছিল না। তাহলে আপনার সাথে আছি, আপনি যান, আমি কালকে সকালে গাড়ি নিয়ে রওনা হব। তোমার পোস্টিং অর্ডার, আমার পোস্টিং অর্ডার কে করবে? আমি কোন ব্যাটার আন্ডারে আসি? আমি যখন বিদ্রোহ করেছি, আমি কোনো সংবিধান মেনে করেছি? আমি কোন কারণ নেতৃত্বে করেছি? আমি তো নিজেই বিদ্রোহ করেছি। সুতরাং অর্ডার কিসের? ওসমানীর অর্ডার নিয়ে আমি কোনোখানে যাব না। আমার জিপ, আমার অর্ডারলে আমার বন্দুক, এ হলো আমার সাথী। পরের দিন সকালে আমি তুরাতে চলে গেলাম। তুরাতে গিয়ে জঙ্গল পরিষ্কার করে ব্রিগেড হেডকোয়ার্টার সেট আপ করলাম। জিয়া সাহেব 3 দিন পর আসে দেখে কি সুন্দর ব্রিগেড হেডকোয়ার্টার। উনি বললেন যে এখন ইন্ডিয়ান আর্মি থেকে একজন মেজর আসবে, ব্রিগেড মেজর হবে। তা আমি চুপচাপ থাকলাম। জেড ফোর্সে ব্রিগেড কমান্ডার, সরি, এস ফোর্সে ব্রিগেড মেজর আসলো ইন্ডিয়ান আর্মি থেকে, কে ফোর্সে আসলো, জেড ফোর্সে আসলো সন্ধ্যার সময়। আমি ওকে বললাম যে রাত্রে খাও আর ঘুমাও, সকালে নাস্তা করে এখান থেকে ভাইগে যাও। ও বলে কেন? আমি যে এখানে আর কেউ থাকবে না, এখানে আমি ছাড়া আর কেউ নেই, আমার বন্দুক থাকবে সাথে, উল্টাপাল্টা কাজ করলে কি করবো এটা বুঝতে পারো। তো জিয়াউর রহমান সাহেব আমাকে ডাকলেন, বলে তুমি কি ব্রিগেড মেজর কাজ জানো? আমি জানি না। আপনি তো ব্রিগেড মেজর কাজ জানেন, আপনার থেকে শিখবো। আমার যে সুবেদার মেজর রহমান আছে, সে তো 2য় বিশ্ব সুবেদার, তার কাছ থেকে শিখবো। কিন্তু ইন্ডিয়ান অফিসার জেড ফোর্স হেডকোয়ার্টারে থাকবে না। আমি বিদায় করে দিলাম। শেষ পর্যন্ত 4 জন অফিসারের ডিউটি আমি করেছি। জিয়াউর রহমান লিখেছে, আমার অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্টে লিখেছে that at times he performed the duty of DQMG and other. আমি যেটা বলতে চেয়েছিলাম, আমি যে ব্রিগেড মেজর ছিলাম, সেনাবাহিনীতে এই অর্ডারটা হয় নাই। 1971-এ হয় নাই, 1972-এ হয় নাই, 73-এ হয় নাই, 74-এ হয় নাই, 75-এ আমি যখন আর্মি হেডকোয়ার্টার আসলাম, তখন মিলিটারি সেক্রেটারি ছিল ব্রিগেডিয়ার নাসিম, পরে সেনা প্রধান। তাকে আমার অফিসে ডেকে পাঠাইলাম। আমি যে আজকে সন্ধ্যার মধ্যেই এটা অর্ডার হবে। দ্যাট ক্যাপ্টেন ওলি ওয়াজ ব্রিগেড মেজর এই পিরিয়ড থেকে এই পিরিয়ড পর্যন্ত। তা আপনি শুধু বৈষম্য বাইরে হয় এটা না, আর্মিতেও আমার প্রতি বৈষম্য হয়েছিল। এই বৈষম্য থেকে আমাদেরকে বের হতে হবে। যারা আল্লাহকে মানে না, নবীকে মানে না, তারাই বৈষম্য করে। আল্লাহ রসুলকে মানলে, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়লে বৈষম্য কখনো হবে না।
আমি কালকেই একজন আলেম ওয়াজ করতেছিল, ওটা শুনলাম। বলল যে ছেলে যদি হাসি মুখে বাবার চেহারাটা দেখে, সে যদি হজও করে, এই হজের কোনো গ্যারান্টিও নাই, ওয়ারেন্টিও নাই। কিন্তু বাবার যে হাসি মুখে মুখটা দেখলো, এটা একটা হজের সওয়াব হয়ে গেল। যেখানে মা বাপকে এত ইজ্জত দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন, সেই কথাটাই তো আমিরে বলেছিল। তাহলে অন্যদের গাত্রদাহ কেন হলো? মন্দির ভেঙে দেবে, ওইটা করবে ওইটা করবে, মেয়েদেরকে ঘরে ঢুকিয়ে দেবে। ভাই, আমরা কাকেও কোনোখানে ঢুকাবো না। আমরা ঢুকাবো চোরদেরকে জেলে, দুর্নীতিবাজদেরকে জেলে, চাঁদাবাজদেরকে জেলে। বাকি যারা ভালো মানুষ তারা প্রকাশ্যে ঘুরে বেড়াবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমাদের সামনে ঐতিহাসিক 26শে মার্চ 1971 সালের আজকের এই দিন এবং রাত সহ আগে পরের অনেক অজানা ইতিহাস, গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ বক্তব্য আমাদের সামনে উপস্থাপন করেছেন সম্মানিত প্রধান বক্তা